আপনারা সবাই জানেন যে হবিগঞ্জে কি হয়েছে। সেখানে জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে ২ জন সার্জিস এবং নাসিরুদ্দিন পাটোয়ারি ওনারা সেখানে জনসভা করেছেন এবং তাদের যে স্বাভাবিক কথাবার্তাগুলো রয়েছে সেই কথাবার্তাগুলোই তারা সেখানে বলেছেন। নতুন কিছু নয়। তারা যে কথাগুলো বলেন বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, তাদের কতগুলো ক্ষোভ রয়েছে, কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে। সেই যন্ত্রণাগুলো তারা বলেন এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আমাদের জন্য যা কিছু করেছেন ২০২৪ সনের জুলাই আগস্টে, তার প্রেক্ষিতে তাদের জবান থেকে যদি এরকম কিছু বক্তব্য আসে, হয়তো আপনার কাছে শালীন মনে হবে না। আপনার কাছে মনে হচ্ছে যে এটার কাঙ্ক্ষিত মান নেই। কিন্তু বুঝতে হবে যে এই কথাগুলো কেন তারা বলছেন। মূল ব্যাপারটা হলো যে আমাদের দেশে গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের যে শাসনামল, সেই শাসনামলের বিরুদ্ধে কার্যত আমরা কোনো শক্তিমত্তা প্রদর্শন করতে পারিনি রাজনৈতিক দলগুলো। ভারত এই মুহূর্তে যেমন পুরো মোদী সরকারকে উল্টে দিয়েছে ককরোচ বাহিনী। সেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দল, আম আদমি পার্টি, এখন আসলে ভারতে একমাত্র সর্বভারতীয় যে রাজনৈতিক দল সেটি কেবলমাত্র ধরুন বিজেপি। অন্যান্য যে সকল দল মানে সবই আঞ্চলিক। এমনকি এখন যে কংগ্রেসের মতো দলও কিন্তু এখানে আঞ্চলিক দলে পরিণত হয়ে গেছে। এর ফলে নরেন্দ্র মোদীর যে অপ্রতিরোধ্য ক্ষমতা, তার বিরুদ্ধে দাঁড়ানোর কোনো ক্ষমতা অন্যান্য রাজনৈতিক দলগুলো নেই। সেখানে ককরোচ তেলাপোকা পার্টি তারা পুরো দেশটাকে উল্টে দিল এবং একজন মন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগে তারা বাধ্য করলো। ঠিক অনুরূপভাবে এই বাংলাদেশে শেখ হাসিনাকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাই কিন্তু একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি করে দিয়েছিল। তার সঙ্গে সাধারণ জনগণ, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, একটা পূর্ণতা পেয়েছে, কিন্তু কর্তৃত্ব এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। তো কাজেই তাদের সেই আন্দোলনের মাসটিকে তারা উদযাপন করবে। এজন্য আমাদের আসলে একটা ওয়াক ওভার তাদেরকে দেওয়া উচিত, একটা সার্টেন মানে লিমিট পর্যন্ত। তো সেটি ২০২৪ সনে তারা বেশ সুন্দরভাবে করেছেন। ২০২৫ সনে তারা সব জায়গাতেই করার চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেল যে ২০২৫ সনে গোপালগঞ্জে গিয়ে তারা মারাত্মকভাবে লাঞ্ছিত, অপমানিত হয়েছেন এবং এর জন্য বহু মানুষের প্রাণ ঝরেছে। এবং ওই সময় যদি সেনাবাহিনী সেখানে তাদেরকে উদ্ধার না করতেন, সেখানে অ্যাপাচি না পাঠাতেন, তাহলে হয়তো সেই দিন বৈষম্য বিরোধী যারা নেতা রয়েছেন তারা প্রাণে বাঁচতেন না। তো চিন্তা করুন, গোপালগঞ্জ, তো গোপাল তার সাথে সাথে আবার গঞ্জও আছে। এবছরও ঠিক অনেক জায়গাতে তারা গিয়েছে, কিন্তু হবির সাথে যে গঞ্জ আছে, হবিগঞ্জ, এই হবিগঞ্জে গিয়ে তারা বিপদে পড়েছেন। এখন এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে গঞ্জ শব্দটি তাদের সাথে কুফা। আগামীতে তারা যে কোনো গঞ্জে যাবেন ১০০ বার তাদেরকে দোয়া দরুদ পড়ে, তারপরে তাবিজ কবাজ করে, বান মেরে, নিজেদের শরীর বন্ধন তৈরি করে তাদেরকে এই গঞ্জে যেতে হবে। যেমন নারায়ণগঞ্জ, শায়েস্তাগঞ্জ, এরকম যে সকল গঞ্জ রয়েছে, গোপালগঞ্জ তো আছেই। তো যেই শহরগুলোতে গঞ্জ আছে সেখানে তারা ভবিষ্যতে সতর্ক হবেন। অধিকন্তু হবিগঞ্জ, এখানে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে নির্মম এবং নৃশংস ঘটনাগুলো ঘটেছে। বহু হত্যাকাণ্ড, থানা লুট, পুলিশের সাথে মারামারি, তারপরে এখানে প্রাণহানি সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় এখানে বেশি হয়েছে। তো কাজেই এখানে যেখানে ধরুন হতাহত বেশি হয়, সেখানে বহু পক্ষ, শত্রু এবং মিত্র সেখানে দাঁড়িয়ে থাকে। ফলে ওখানে আওয়ামী লীগের লোকজন ফাঁদ পেতে আছে, বিএনপির লোকজন ফাঁদ পেতে আছে, বৈষম্য বিরোধী যারা লোকজন ওখানে এই গত ২ বছর সেখানে তারা দাপট দেখিয়েছে। তো কাজেই এরকম একটা জায়গাতে তাদেরকে যে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল সেই প্রস্তুতি নিয়ে তারা যাননি। অধিকাংশ সেখানে গিয়ে তারা নর্মাল ওয়েতে যে কথাবার্তাগুলো বলেছেন, আর তার প্রেক্ষিতে অনুষ্ঠান শেষে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। প্রথম দিকে অনেকে বলার চেষ্টা করেছেন যে এটা এনসিপির অভ্যন্তরীণ মারামারি। কেউ হয়তো এটাকে অনেকে নাটক বলার চেষ্টা করেছেন। এর কারণ ছাত্রদল লেখা যে জার্সি, এই জার্সি পরে অনেকে এখানে মারামারি করেছে।
তাহলে ছাত্রদলের যে জার্সি পরে মারামারি করতে যাওয়া এটা একটা নির্বুদ্ধিতা, মানে এরকম একটা অল্প বুদ্ধির মানুষ বাংলাদেশের কোনো জায়গাতে নেই। তাহলে এই জার্সি যারা পরলো তারা কারা, এটা ভাবতে হবে। প্ল্যান করতে মারামারি করা যায় না। এবং যদি ছাত্রদল জার্সি পরে তারপরে সে ডিক্লেয়ার দিয়ে তাদেরকে মারার জন্য প্রি প্ল্যান্ড ওয়েতে এখানে এই কাজগুলো করে থাকে, আমি মনে করি সরকারের এই বিষয়টি তদন্ত করা উচিত, দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত। এবং এই ধরনের জার্সি পরে মারামারির ঘটনা অতীতে ছাত্রলীগও করেনি, ছাত্র শিবির করেনি, যে গায়ে শিবিরের গেঞ্জি পরে, ছাত্রলীগের গেঞ্জি পরে তারা একসাথে সেই লাঠিসোঁটা হাতে নিয়ে প্রতিপক্ষের উপর হামলে পড়েছে, এরকম ঘটনা ঘটেনি। তো এখানে যদি তারা জার্সি পরে গিয়ে থাকে সেটা সরকারকে কগনিজেন্সে নিতে হবে। আবার যদি শিবিরের লোক, এনসিপির লোক, ইভেন ছাত্রদলের লোক মূলত সরকারকে বিব্রত করার জন্য ছাত্রদলের জার্সি পরে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, সেটাও কগনিজেন্সে নিতে হবে। ইটস এ হিউজ ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস। দ্বিতীয়ত হলো যে এখানে যে অ্যাঙ্গেলে মারামারি হয়েছে, এখন আন্দোলনের একেবারে প্রথম সারির যদি আপনি 5-6 জন লোক ধরেন, সেখানে হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, আসিফ মাহমুদ সজীব, এই 4টি নাম আসে। পরবর্তীতে আবার যে নামগুলো সামনে চলে আসছে, আন্দোলনের সময় আমরা তাদেরকে ওইভাবে নেতা হিসেবে সামনে দেখিনি, এখন দেখা পড়ে পিছনে ছিল, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, মাহফুজ, এই নামগুলো আমরা এখন দেখছি খুব আলোচিত হচ্ছে, বাট এগুলো আসলে সেই 2024 জুলাই আগস্টের পেছনের সারিতে ছিল। হোয়াট এভার মেবি, আমরা ধরুন 1 ডজন এরকম নেতাদেরকে আমরা জাতীয় নেতা হিসেবে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ধরে নিলাম। এখন তারা তো আমাদের জন্য কিছু করেছে, তাদের জন্য একটা যাকে বলা হয় ন্যূনতম সম্মানবোধ আমাদের থাকা উচিত। আমাদের 52 ভাষা আন্দোলন, সেখানে যারা নায়ক ছিলেন, সালাম, রফিক, বরকত থেকে শুরু করে যারা আত্মাহুতি দিয়েছেন, তার বাইরে যারা এই ভাষা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু সারা জীবন এই ভাষা সৈনিক হিসেবে সম্মানিত হয়েছেন। এমনকি গোলাম আজম সাহেব, গাজীউল হক সাহেব, যারা সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছেন। তো স্বাধীনতার বিরোধিতা করেছেন, বদরুদ্দিন উমর স্বাধীনতার বিরোধিতা করেছেন, কিন্তু ওই ভাষা আন্দোলনে তাদের ভূমিকার কারণে জাতি কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে। 69 গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছেন, যেমন তোফায়েল আহমেদ, তার নেতৃত্বে ডাকসু, আজীবন তারা কিন্তু এই সমাজে সম্মানিত ছিলেন। 7 নভেম্বর যারা ঘটিয়েছেন, সেই হাসানুল হক ইনু থেকে শুরু করে অন্যান্য যারা, কর্নেল তাহের, এই জাতি কিন্তু তাদেরকে স্মরণ করে যে তারা না হলে বাংলাদেশ যে ধরনের একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছিল। জিয়াউর রহমান সাহেব এসে, তিনি এই জাস্ট এখন তারেক রহমান সাহেব যেভাবে এসে প্রধানমন্ত্রী হলেন, তার বাবাও ঠিক ওইভাবে পরিস্থিতির মধ্যে পড়ে অল অন এ সাডেন হি বিকাম দ্য হিরো। আসলাম, দেখলাম, জয় করলাম। কিন্তু এরকম একটা আন্দোলনকে, এরকম একটা বিপ্লবকে ঘটানোর জন্য যারা কাজ করেছেন জাসদ দল হিসেবে আর মাস্টার মাইন্ড হিসেবে কর্নেল তাহের, এখন তাদের বিরুদ্ধে যত কথাই বলা হোক না কেন, এ জাতি যতদিন বাংলাদেশ থাকবে এই বিপ্লবীদেরকে, জাসদের এই বিপ্লবীদেরকে সবাই কিন্তু তাদের বীরত্বের জন্য মাথায় করে রাখবে। কর্নেল তাহেরকে যেভাবে ফাঁসিতে লটকানো হয়েছে, এর পক্ষে হাজারো যুক্তি আপনি দিতে পারেন, একটা যুক্তিও জনগণ মেনে নিচ্ছে না। তারা সবাই বলছে এই লোকটির প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, এটা হলো বাস্তবতা। একইভাবে মেজর জলিল, মেজর জিয়াউদ্দিন, যারা বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার পরে প্রথম যারা, যাকে বলা হয়, গর্জে উঠেছিলেন যে আমাদের অস্ত্র, আমাদের শস্ত্র, আমাদের কোনো কিছু ভারতীয়রা নিয়ে যেতে পারবে না। ফলে কি হলো, এই জাতি একজন মেজর জলিল, সুন্দরবন একজন মেজর জিয়াউদ্দিন, তাদেরকে কিন্তু অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে দেখে। পরবর্তীতে 90-এর গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছেন, সেই আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, সুলতান মোহাম্মদ মনসুর, হাবিবুর রহমান হাবিব, পুরো মানে সম্মিলিত যে ছাত্রদের যে নেতৃত্ব, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টি না, জাসদ, মানে অন্তত 1 ডজন 90-এর গণ অভ্যুত্থানের নেতা, তাদেরকে কিন্তু আমরা সম্মান করি, টিল নাও আমরা তাদেরকে সম্মান করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সকল অকুতোভয় সৈনিক যারা আত্মাহুতি দিয়েছেন, সেই সেলিম, দেলোয়ার, দীপালি সাহা, আমরা তাদেরকে স্মরণ করি। পুরো এরশাদের জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা রাজনীতি করেছে, সেটা যে কোনো দলেরই হোক না কেন, আমরা এখনও তাদেরকে হৃদয়ে ধারণ করি। তো সেক্ষেত্রে
24-এর যারা গণ অভ্যুত্থান যারা করেছেন তাদেরকে আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। ধারণ করতে হবে আমরা কি মানে এরা আচ্ছা আপনি সার্জিস কি করেছে বলেন তো? সার্জিস আপনি একটা ছোট বাচ্চা ছেলে, বয়স অল্প, খাটো দেখতে, নির্বাচন করতে চেয়েছে আর এখন নেতাগিরি করছে। এখন এই ঢাকা শহরে সার্জিস কয়জনের ঘর থেকে মা বোনের ওড়না টেনে নিয়ে গেছে, কয়জনের ঘরে ঢুকে তার টাকা ছিনতাই করেছে, কোন অফিসে গিয়ে মানে সে চাঁদাবাজি করেছে বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদব গালাগালি করে, আজে বাজে কথাবার্তা বলে, কিন্তু কার কাছ থেকে চাঁদা চেয়ে এসে চলছে বলেন তো? একটা চাঁদাবাজি, একটা দুর্নীতি, একটা অনিয়মের কথা বলেন তো, আপনি বলতে পারবেন না তো, কখনোই বলতে পারবেন না এই ছেলেগুলোর সম্পর্কে। আমরা কেন অধৈর্য হচ্ছি? তারা আমাকে গালাগালি করছে, আপনি গালাগালি করেন, তাকে দেখে গালাগালি করেন, তারা তো নিষেধ করে নাই, তাদের সমালোচনা করেন, কিন্তু তাদেরকে বাঁশ দিয়ে কেন পিটাতে হবে এবং এত দ্রুত তাদেরকে পিটাতে হবে কেন? এবং আমরা এই যে নির্মমভাবে তাদেরকে মারা হলো, এবং আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের লোক তো ভীষণ খুশি, মেরে দিয়েঙ্গে, মার দেঙ্গে। এখন তো দিল্লিতে গিয়ে সবাই, আমি তো হিন্দি ভাষা বলতে পারি না, তারা হিন্দিতে হ্যাঁ শালেকে পিটে দাও, হ্যাঁ মেরে দাও, তারপরে হিন্দিতে মানে তারা এই সমস্ত কথাবার্তা বলছে, একেবারে নলি নলি ছুটিয়ে দাও, আরও আগে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা হলো আওয়ামী লীগের পয়েন্ট। এখন তারা করবে, তারা যেহেতু এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এক শ্রেণীর লোক, যেহেতু এরা তারেক রহমান সাহেবকে, এই যে এই মুহূর্তে তারেক রহমান সাহেবকে নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি বলছে যে আপনি তো রাষ্ট্র ক্ষমতায় বসে প্রেম করা শুরু করেছেন স্ত্রীকে নিয়ে, আপনি এই যে বিভিন্ন জায়গাতে শো আপ করে বেড়াচ্ছেন, এই কথা বলা কিন্তু এত সোজা না, এটা বিপ্লবীদের পক্ষে সম্ভব। আপনি মানে এটার অ্যাগেনস্টে যদি তারেক রহমান সাহেব নিজে বলতেন, তার লোকজন বলতেন যে না এটার পক্ষে যুক্তি আছে, সেটা অনেক ডিসেন্ট হয়ে হতো, কিন্তু কথা না বলে এখন তার টেংরি ভাঙতে হবে, তাকে বাঁশ দিয়ে পিটাতে হবে। আই ডু নট সাপোর্ট ইট। আবার তিনি সালাউদ্দিন সাহেব সম্পর্কে অভিযোগ করছেন যে উনি তো এসালামের লোক, এসালাম ওনাকে চালাচ্ছে, উনি দেশ চালাচ্ছেন, পুরো দেশই তো এসালাম চালাচ্ছে, এসালামের রাষ্ট্রপতি, এসালামের শেখ হাসিনা, এসালামের শেখ রেহানা, এসালামই তো এখন সারা বাংলাদেশ চালাচ্ছে। আচ্ছা আপনি এই কথার উত্তর দেন না, এই যে কথাগুলো সে বলছেন এই কথাগুলোর উত্তর দেন। তারা যে সকল দুর্নীতির অভিযোগ চলছে, চাঁদাবাজির কথা বলছে, এগুলোর ব্যাপারে এগুলোর তো প্রত্যেকটা কথারই উত্তর আছে, অনেক সুন্দর সুন্দর উত্তর আছে, কিন্তু তাদেরকে ব্যক্তিগতভাবে মানে তারা তো সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, অন্য যে কোনো ব্যক্তির সঙ্গে এদের কারোর তো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত নেই। আর তারা এখন যে পর্যায়ে আছে ভুলে গেলেও মানে আগামী এই মানে যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে, জিন পরি এসে যদি তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না বানিয়ে দেয়, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামীতে একটা এমপি হবে, এটাই দুরূহ বিষয়। তো সেক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের অ্যাগেনস্টে তারা যেভাবে আওয়াজ তুলছে, এই আওয়াজগুলো তো আসলে বিএনপির জন্য অনেক ভালো। মানে সরাসরি প্রধানমন্ত্রীকে, তার পরিবারকে, আমাদের দেশে তো প্রধানমন্ত্রী হলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তার পরিবার নিয়ে কোনো রাজনৈতিক সমালোচনা করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হলে তো ও মাই গড, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, যার হাতে লাঠি আছে। সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ক্যান্টনমেন্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু এই যুবকেরা কিন্তু সেই ট্রেডিশনটা ভেঙে দিয়েছে। আপনার দৃষ্টিতে সেগুলো অশালীন মনে হতে পারে, সীমা অতিক্রম হতে পারে আমাদের ট্রেডিশনের বাইরে, কিন্তু আপনি সারা জীবন ঘুমটা দিয়ে থেকেছেন, মানুষকে সম্মান করেছেন, কিন্তু আপনাকে একেবারে বলাৎকার করে, একেবারে পেছন দিক থেকে বলাৎকার করে আপনাকে প্রেগন্যান্ট করে ছেড়ে দিয়ে গেছে বিভিন্ন স্বৈরের শাসক, আর সেই প্রেগন্যান্সি থেকে এরাই কিন্তু বাঁচিয়েছে। তো কাজেই এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করাটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি, কিন্তু সেটা না করে তাদের বিরুদ্ধে তারা কথা বলছে, তাদের বিরুদ্ধে কলমও নয়, সরাসরি ডাইরেক্ট বাঁশ। আর সে বাঁশ কি যেন তেন বাঁশ না, বিশাল 10-12 হাত লম্বা বাঁশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে। এই জিনিসগুলো মানে ভালো ফলাফল আনবে না, কারো জন্যই ভালো ফলাফল আনবে না। এখনো রক্তের দাগ শুকোয়নি, এখনো বাতাস থেকে বারুদের গন্ধ যায়নি, এখনো জুলাই আগস্টের যারা আহত তাদের ঘা শুকোয়নি। কাজে এত দ্রুত যদি আমরা সবকিছু ভুলে যাই এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, এবং মানে যার কারণে মানে সিন্নি খেলাম, সেই মোল্লাকে চিনলাম না, মোল্লার কারণে সিন্নি, এরকম পার্লামেন্টে মজার মজার কথাগুলো হচ্ছিল, সেই মোল্লাদেরকে আমরা এখন ভুলে যাচ্ছি।
তো কাজেই আমি মনে করি যে এই জুলাইকে কেন্দ্র করে হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেই বিষয়গুলোর একটা রাজনৈতিক সমাধান দরকার। যেমন এই বছর তারা গোপালগঞ্জে যায়নি। গোপালগঞ্জে যায়নি, এটা একটা ভালো সিদ্ধান্ত। গোপালগঞ্জে যায়নি। কিন্তু এই যে তারা যে হবিগঞ্জে গেলেন এবং হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনায় এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদের মুরব্বী আছে, জামাত, তাদের বোঝা উচিত, বলা উচিত আসলে এই ঘটনাটা কেন ঘটলো।